নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালিপনায় গোটা পৃথিবীর অর্থনীতি টালমাটাল হয়ে গেছে। এমন পরিস্থিতিতে একটা দারুণ প্রস্তাব দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার প্রস্তাব, সেই সব জিনিসগুলো আপনারা কিনুন যা তৈরি করতে কোনো না কোনো ভারতীয় ঘাম রক্ত ঝরিয়েছেন, তিনি নিজে তৈরি করিয়েছেন, অর্থাৎ স্বদেশী। মানে সত্যি সাধুবাদ দেওয়ার মতো প্রস্তাব। কিন্তু স্বদেশী শব্দটার সাথে বাঙালির পরিচয় কিন্তু আজকের নয়। সালটা ছিল 1905। বাঙালিকে বাগে আনতে না পেরে বঙ্গভঙ্গের প্রস্তাব দিয়েছিলেন লর্ড কার্জন। প্রতিবাদে গর্জে উঠেছিল পুরো বাংলাদেশ। অশান্ত সেই সময়কে সম্প্রীতির বাঁধনে বেঁধেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। উৎসবের নাম দিয়েছিলেন রাখি বন্ধন। ঠিক সেই সময় এই বাংলার মাটি থেকে শুরু হয়েছিল স্বদেশী আন্দোলন, যা গোটা দেশ জুড়ে জাতীয়তাবাদের হাওয়া বা ঢেউ তুলে দিয়েছিল। দেশপ্রেম, জাতীয়তাবাদ, বৈচিত্র্য সবই বাঙালির রক্তে। আমাদের দেশ আমাদের ভালোবাসা, আর আমাদের ভাষা আমাদের গর্ব। এমনিতে আমরা সহনশীল, শুধুমাত্র আবেগে ঘা না লাগলেই হলো। আজ আমাদের মোশন, মোদের গরব, মোদের আশা নাকি বাংলাদেশি ভাষা। আর এ নিয়ে বলার জন্য যারা আজ আমার সঙ্গে এখানে আছেন, আমার একদম বাঁদিকে আছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। সুমনকে স্বাগত। পাশে রয়েছেন কংগ্রেসের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেককেও স্বাগত। রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে অরূপ চক্রবর্তী, অরূপকেও স্বাগত। একদম ডান দিকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ চট্টোপাধ্যায়, প্রদীপ আপনাকে স্বাগত। পাশে রয়েছেন সিপিআইএমের পক্ষে সায়নদীপ মিত্র, সায়নদীপকেও স্বাগত। এবং রয়েছেন বিজেপির পক্ষে রাজর্ষি লাহিড়ী, রাজর্ষি আপনাকেও স্বাগত। মোশনে যাওয়ার আগে আর একটা তথ্য বা একটা ঘটনা না উল্লেখ করলেই নয়। রাহুল গান্ধী বলেছিলেন অ্যাটম বোমা তিনি ফাটাবেন। তিনি অ্যাটম বোমা ফাটিয়েছেন কিনা জানি না, কিন্তু রাহুল গান্ধীর তোলা অভিযোগ নিয়ে গোটা দেশে কিন্তু হই হই পড়ে গেছে। রাহুল গান্ধী, যারা জানেন না তাদের জন্য জানিয়ে দিই একবার, তবু সবাই নিশ্চয়ই জানেন, তবু বলে দিই। গত লোকসভা ভোটে বেঙ্গালুরু সেন্ট্রাল আসনে কংগ্রেস হেরেছে 32,000 ভোটে। এই লোকসভা কেন্দ্রের একটি বিধানসভা আসনকে বেছে নিয়েছেন রাহুল গান্ধী, যেটা হল মহাদেবপুরা। এই মহাদেবপুরায় বিজেপি কংগ্রেসের থেকে 1,14,000 ভোটের লিড দিয়েছিল। এই বিপুল লিডের কারণে বাকি 6টি বিধানসভাতে এগিয়ে থাকলেও কেন্দ্রটি হেরে গিয়েছিল কংগ্রেস। রাহুল গান্ধীর দাবি, মহাদেবপুরায় বিজেপির এই বিপুল পরিমাণের লিড আসলে ভোট চুরি করে এসেছে। সত্যি মিথ্যে জানা নেই। ওয়েবসাইট, নির্বাচন কমিশনের ওয়েবসাইটও কিন্তু কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। কেউ কেউ বলছেন হ্যাং করে গেছেন, কেউ কেউ বলছেন তুলে দেওয়া হয়েছে, আমার জানা নেই। কিন্তু গোটা দেশে রাহুল গান্ধীর তোলা অভিযোগ কিন্তু এই মুহূর্তে চর্চার বিষয়। আজকে আমি প্রথমে আসব কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। অভিষেক, একদিকে রাহুলের অভিযোগ, এদিকে তৃণমূলের অভিযোগ। এই দুই মিলে তোমাদের সাথে তৃণমূলের ফ্লোর কোঅর্ডিনেশনও ভালো হচ্ছে। আমরা দেখছি ডিনার পার্টিতেও একে অপরের মানে গলায় গলায় বন্ধুত্ব। রাজনীতি কোন দিকে যাচ্ছে? আমাদের বাঙালিদের এখন মহানায়ক হচ্ছে সোহম চক্রবর্তী বা দেব অধিকারী, আর আমাদের এখন সুনীতি কুমার চট্টোপাধ্যায় বা বিদ্যাসাগর হচ্ছে অমিত মালব্য, তরুণজ্যোতি তিওয়ারি বা ধরো প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এবার এটাতে আমরা পড়ে গেছি ফাপড়ে। সমস্যাটা হচ্ছে যে এক্স্যাক্টলি দাবিটা কি, যে মানে গতকাল ব্যক্তিগত স্তরে আমার সঙ্গে তরুণের একটা ফেসবুকীয় যুদ্ধ হচ্ছিল, কিন্তু সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হচ্ছে যে ওদের দাবি হচ্ছে যে যদি 5 পুরুষ থাকা তিওয়ারিদেরকে এখানে ভূমিপুত্র বলতে হবে। যদি সেই যুক্তিটা মেনে নিই, তাহলে আমার কিছু ঐতিহাসিক প্রশ্ন রয়েছে। এক, বাংলায় মুসলিমদের প্রথম আগমনটা আমরা দেখতে পাই
দ্বাদশ শতাব্দীর কাছাকাছি, এবং সেখানে ইতিহাসে যেও না প্লিজ, ইতিহাসে না না, যেও না, আমি জেনে ইতিহাসে যাও। একটা লাইন এই কারণে দরকার কেন বলতো, এই যে অভিষেক এবং আবু শেখের মধ্যে যে পার্থক্য করাটা, আজকে শুভেন্দু অধিকারী ওই একই কথা বলছেন যে হিন্দুদেরকে কোনো কাগজ দেখাতে হবে না। তাহলে 800 বছর আগে আসা ইসলামী ধর্মাবলম্বীদেরকে যদি অনুপ্রবেশকারী বলতে হয়, তাহলে 150 বছর আগে তিওয়ারি সিং এদেরকে কেন আমরা বহিরাগত বলতে পারবো না? আমাকে তো একটা ইয়ার্ডস্টিক মেনটেন করতে হবে, এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে তুমি যে কথাটা বললে ভোটের কারচুপি, রাহুল গান্ধী যে জিনিসটা দেখিয়েছেন, ফর্ম 6টা ওখানে খুব ইম্পর্টেন্ট। সেখানে ফর্ম 6 আপনারা প্রত্যেকে জানেন যে যারা প্রথমবার ভোটার হন 18 বছরের, তাদের নাম নথিভুক্ত করবার জন্য সত্তরোর্ধ্ব শকুন দেবী বলে একজনকে ওখানে পাওয়া গেছে, যার নাম 3 মাসের অন্তরে প্রথমবার ভোটার লিস্টে উঠেছে, এবং ইনি ব্যতিক্রমী নন। এবং এরকম ঘটনা দেখা গেছে একটা ছোট বাড়ি, সেখানে 80 জন রয়েছে। ইনফ্যাক্ট রাহুল গান্ধী যে 5টা পয়েন্ট বলেছে, নির্বাচন কমিশনও কিন্তু এসআইআর এর সময় সেই 5টা পয়েন্টই বলছে। তাহলে রাহুল গান্ধীকে অভিযুক্ত করার কারণটা কি? কারণ ছবি দেখা যাচ্ছে না, অ্যাড্রেস ভুয়ো, একই লোক একাধিক জায়গায় রয়েছে। আমরা তো বলছি যে এসআইআর এর আগে পর্যন্ত যে কবার এসআইআর হয়েছে, 2002 সালে যখন শেষ এসআইআর হয়েছে, 2001 একটা সেন্সাস হয়েছিল, সেন্সাসটা কেন হচ্ছে না? ঘোড়ার আগে গাড়িকে জুড়ে তো লাভ নেই, সেন্সাসটা করে বেস ডেটাটা তৈরি হোক, তার উপর ভিত্তি করে সব করে ডেটা তৈরি হোক। ঠিক ঠিক। আমি আসছি সায়নদীপের কাছে। সায়নদীপ, এই যে বাংলা বলে কোনো ভাষা নেই, তুমি কি মনে করো যে এটাকে বাংলা ভাষাকে অবজ্ঞা করে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার যে চেষ্টা, এটা সুপরিকল্পিত রাজনৈতিক এজেন্ডা? বাংলা ভাষা এবং বাঙালি হিসাবে এটা আমাদের কাছে আবেগের ব্যাপার, তাই আমি আপনার মোশনের মধ্যে এই যে সীমাবদ্ধ থাকবো। প্রথম কথা হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে ঝাড়গ্রামের একটা সভায় গিয়ে বললেন অমিত মালব্যর নাম না করে যে ও মালপোয়া খাওয়ার কথা বলেছি। আসলে অটল বিহারী বাজপেয়ীকে বাড়িতে ডেকে যদি এই মমতা ব্যানার্জি মালপোয়া না খাওয়াতো, তাহলে অমিত মালব্যর মতন লোকেদের হিম্মত হতো না যে, মানে খাল কেটে বিজেপিকে যেভাবে কুমিরের মতন পশ্চিমবাংলায় এনেছে, সেটার জন্যই আমি ব্যবহার করলাম কথাটা। তাহলে অমিত মালব্যদের হিম্মত হতো না যে বাঙালি এবং বাংলা ভাষা সম্পর্কে এই কথা বলার। বা হিমন্ত বিশ্ব শর্মা, যার সঙ্গে মুখ্যমন্ত্রী মিটিং করলেন এবং জগদীপ ধনকরকে ইন্ডিয়া জোটের মধ্যে থেকে ট্রোজেন হর্স হিসাবে ব্যবহার হয়ে তৃণমূল ইন্ডিয়ার জোটের সাথে বিশ্বাসঘাতকতা করে আমাদের জগদীপ ধনকরকে উপরাষ্ট্রপতি হতে সাহায্য করবার জন্য যে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে মিটিং করলেন, সেই হিমন্ত বিশ্ব শর্মারও হিম্মত হতো না যে বাঙালি মানেই নাকি বাংলাদেশি। আসলে আমরা বলছি যে এটা আমাদের দুর্ভাগ্য যে বামপন্থীরা থাকলে বা বামফ্রন্ট সরকার থাকলে অমিত মালব্যকে যেভাবেই হোক প্রশাসন পুলিশ দিয়ে এখানে টেনে এনে উঠবোস করাতে পারতাম। আর অরূপ চক্রবর্তীরা, তৃণমূলের নেতারা সেই অমিত মালব্যদের সঙ্গে উঠবোস করে, এটাই আমাদের দুর্ভাগ্য। আসলে বিজেপি নীতিগতভাবে, আরএসএস বিজেপি বাংলা এবং বাঙালি বিরোধী। বিজেপির পলিসি হলো উচ্চবর্ণের ব্রাহ্মণ্যবাদ, হিন্দি হিন্দু হিন্দুস্তান, ভাগো মুসলমান পাকিস্তান, তারপর এখন বলবে ভাগো বাঙালি বাংলাদেশ। এর নেতারাই বলেছিল, যে বিজেপির যে নেতারা এসে এখানে ভোট করতে এসেছিল, যে যারা চিঁড়ে খায় তারা নাকি সব বাংলাদেশি। ওরা বাংলা বিরোধী, ওরা তামিল বিরোধী, ওরা মালায়ালাম বিরোধী। এটা ওদের নীতিগত অবস্থান। আমি শেষ করব, আসলে বহুত্ববাদকে ওরা স্বীকার করতে চায় না, বহু সংখ্যকবাদকে ওরা মদত দেয়। কিন্তু আমার কথা হলো যে রাজ্যের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার, উনি বলছেন 26 পর্যন্ত ভাষা আন্দোলন করবেন। ওটাই আসলে টার্গেট তৃণমূল কংগ্রেসের, বাঙালিকে বলির পাঁঠা বানিয়ে এই যে তৃণমূল বিজেপি রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। আর আমাদের পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে বিশ্বদা, পরিযায়ী সংখ্যালঘু শ্রমিক। আমি লাস্ট কথা, যারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় অফিসার বাঙালি চাকরি করে, তাদেরকে বলা হয় প্রবাসী বাঙালি। আর পরিযায়ী গরিব মানুষগুলো রাজ্যের বাইরে, যাদের অন্য রাজ্যে এই তৃণমূলের অপদার্থতার জন্য কাজ করতে যেতে হচ্ছে, তাদেরকে টার্গেট করে এরকম ভাবে আক্রমণ করা হচ্ছে। আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে, প্রদীপ আপনি আমাকে বলুন যে এই যে আমরা জানি রাজনীতি হচ্ছে ন্যারেটিভের লড়াই, আর এই ইস্যু নিয়ে সব থেকে সরব তৃণমূল। তো বিরোধীরা অর্থাৎ বিজেপি এবং অন্যান্যরা কি কোথাও তৃণমূলের তৈরি করা পিচে লড়াই করতে নামছে? দেখুন, বলটা এসেছে তো বিজেপির তরফ থেকেই। তার কারণ বিজেপি শাসিত রাজ্যগুলোতেই বাংলা ভাষায় যারা কথা বলছে তাদেরকে বলা হচ্ছে তাদের ডায়ালেক্ট, অর্থাৎ বাংলা ভাষা কিভাবে বলছে সেটা নিয়ে একটা প্রশ্ন তুলে তাদের বলা হচ্ছে যে এরা বাংলাদেশের বাংলা ভাষা বলছে।
তো এখন এখানে মুশকিল হলো যে এইতে জাজ করার জন্য কিন্তু বিশেষজ্ঞ দরকার। স্থানীয় পুলিশ প্রশাসন এটা জাজ করতে পারে না, তার কারণ বাংলা ভাষা এতটাই গভীর এবং তা এতটাই সমৃদ্ধ যে এই ভাষাতে সাবটেক্সট বা ডায়ালেক্ট বিভিন্ন ধরনের হতে পারে। আজকে শিলচরের বাঙালি, ত্রিপুরার বাঙালি, বা আমাদের এখানে কোচবিহার বা মানে উত্তরবঙ্গের যারা বাঙালি, তারা যেরকমভাবে বাংলা কথা বলে, মেদিনীপুরে যেভাবে বাংলা কথা হয়, আমি আপনি সেভাবে বলি না। আমার দিদা তো বাংলাদেশে তার জন্ম ছিল, এখানে এখন রয়েছেন। তো আমার দিদার কাছে তো আধার কার্ড, ভোটার কার্ড আছে। উনি বলেন ঠাব্বাই কি বলেন কওন যায় না। তো ঠাব্বাই কি বলেন কওন যায় না আপনারা বুঝতে পারবেন। উনি ভাসুরকে ঠাব্বাই বলছেন। তো তাকে কি বলবেন আপনি, যে ভারতীয় নাগরিক নয়? অর্থাৎ ভাষা নিয়ে, ভাষাকে যদি আপনি অপমান করতে চান তাহলে এই জিনিসগুলো আসে। এখন মুশকিল হচ্ছে যে দুটো জিনিস আমি খুব গুরুত্বপূর্ণ জিনিস সবাইকে আলোচনায় আনতে চেষ্টা করছি। এক হচ্ছে যে আপনি যদি বাংলাদেশি বাংলা ভাষা বলছে বলে আপনি তাদেরকে করেন, ভারতের ইমেজ বাংলাদেশি, সাধারণ বাংলাদেশের মানুষের যে ভারত প্রীতি রয়েছে, তাদের কিছু সংখ্যক রয়েছে, তো তাদের কাছে আজকে ভারতের ইমেজ কি, যে এখানে বাংলাদেশ হলেই তাড়িয়ে দেওয়া হচ্ছে। দ্বিতীয় জিনিস, যে বাংলা ভাষা পরিযায়ী শ্রমিক, এটা কিন্তু শুধু মুসলিমদেরকে টার্গেট হচ্ছে তা নয়, ঘাটালের অধিবাসী সেও আক্রান্ত হচ্ছে, হেনস্থার শিকার হচ্ছে। ফলে এই যে একটা সার্বিক, বাংলা থেকে যারাই গরিব মানুষরা কাজ করতে যাচ্ছে, কই কোভিডের সময় যখন এলো তারা তো এই হেনস্থার কথা স্বীকার করেনি। তাহলে কি এই যে 24-এ লোকসভার আসন কমে গেল বিজেপির, এতগুলো কমে গেল, তার আগে 19-এর সময় মনে হয়নি যে এরা ওই ভাষায় কথা বলে, এখন কেন মনে হচ্ছে? সুমন, এই জায়গা থেকে কোথাও এই যে পিচে খেলতে নামছে, এই তো ইলেকশন এসে গেল, 6 থেকে 7 মাস বাকি, একদিকে বাংলাদেশি, একদিকে এসআইআর, কোথাও কি তৃণমূলের অথচ অনেক ইস্যু ছিল। এই যে একটা সরকারি হাসপাতালের মধ্যে যে মারা গেছে, যেভাবে ধর্ষণ হয়ে মারা গেছে, সেটা একটা ইস্যু হয়েছিল। দুর্নীতি একটা বড় ইস্যু ছিল, এবং রিক্রুটমেন্ট নিয়ে নানা রকমের অভিযোগ উঠছিল। সব তো ধামাচাপা পড়ে গিয়ে এখন শুধুমাত্র বাংলাদেশি এবং তার সঙ্গে এসআইআর। দেখ, আমাকে যদি জিজ্ঞেস করিস, আমি বলবো যতক্ষণ অবধি ইভেন পরিযায়ী শ্রমিক বা অনুপ্রবেশের বিষয় ছিল, তখনও অবধি বিজেপির পলিটিক্যাল পিচ ঠিক ছিল। কিন্তু আমি জানি না দিল্লি পুলিশের ওই একটা নোটিশকে ডিফেন্ড করতে গিয়ে অমিত মালব্য এই কথাটা কেন বললেন। এটা হতেই পারে যে তিনি যেহেতু বাঙালি নন বা তার রিসার্চ ওয়ার্ক ঠিক ছিল না, তিনি জানেন না যে বাংলা ভাষাটা কতটা প্রাচীন বা কতটাই। যারা ভাষা তাত্ত্বিক তারা এটা জানেন যে হিন্দির অনেক আগে থেকে বাংলা ভাষা আছে। চৈতন্য কথামৃত বা আলাওল যখন লিখছেন, সেখানে কোনো হিন্দি বলে কোনো ভাষা নেই, হিন্দুস্তানি বলে একটা ভাষা আছে। তারপর মুঘল শাসনের সময় সেই হিন্দুস্তানি ভাষাটা আস্তে আস্তে বিহার, উত্তরপ্রদেশের অন্য ভাষাগুলোকে গিলে হিন্দি হিসেবে আত্মপ্রকাশ করছে, কিন্তু বাংলা তার চাইতে পুরনো ভাষা। অমিত মালব্য যে শব্দটা ব্যবহার করেছেন এবং যেভাবে বাংলাকে নস্যাৎ করার চেষ্টা করছেন, আমার মনে হয় সেটা বাঙালির জাত্যাভিমানে একটা ধাক্কা দিয়েছে। ওই ধাক্কাটা কোনো দল মত নির্বিশেষে ওটা এতটা বড় ধাক্কা যে ওটা বিজেপিকে রিয়েলি ব্যাকফুটে ফেলে দিয়েছে। এইটা থেকে বিজেপির পক্ষে বেরোনো মুশকিল। অনুপ্রবেশ, পরিযায়ী শ্রমিক, ঠিক আছে, আই কার্ড ইত্যাদি একটা লড়াই চলছিল, কিন্তু এখন লড়াইটা হয়ে গেছে যে বাঙালি তো মানে যে পারের বাঙালি হোক, বাঙালি ভাষার ক্ষেত্রে অত্যন্ত আবেগের, এবং শিলচরেও বাঙালি ভাষার জন্য গুলি চলেছে। ফলে সেই আবেগকে ধাক্কা দেওয়াটা আমার মনে হয় বিজেপির পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক সম্ভাবনা ছিল তার জন্য একেবারে হারাকিরি হয়ে গেছে। এবং অমিত মালব্য হয়তো অজান্তে তৃণমূলের হাতে এমন একটা অস্ত্র তুলে দিয়েছেন যেটা থেকে আর বেরোনোর উপায় নেই। আমি রাজস্বীকে আসবো। রাজস্বী, দিল্লি পুলিশের কোন অফিসার পাঠিয়েছেন সেই যেতে যাচ্ছি না, সে যে ভুল করেইছেন ঠিক আছে, কিন্তু বিজেপির অমিত মালব্য একজন নেতা, তার এই বক্তব্য যেটা সুমন বলল, এটা কি আপনাদের কাছে একটা ভুল বল খেলা হয়ে গেল না, বা হারাকিরি হয়ে গেল না, যে শব্দটা সুমন ব্যবহার করলো? অমিত মালব্য যে কমপ্লিট টুইটটা করেছেন সেটা যদি পড়া সম্ভবপর হয়, 1 নম্বর, অমিত মালব্যের টুইটের মধ্যেই বলা আছে যে বাঙালি শুধুমাত্র ভাষাগত কোনো গোষ্ঠী নয়, একটা সাংস্কৃতিক প্রবাহমান ধারার একটি উচ্চতার শিখরে পৌঁছানো একটি জিনিস। সাধারণ মানুষ বুঝবে। সেখান থেকে মাঝখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একদিনকে একটা কথা বলেছিলেন, এটার মিমসও অনেক তৈরি হয়েছিল। আমি কোনো কিছু বললে পরেই সেটা নিয়ে কেটে নিয়ে আমি ভাত খাই, আমার ভাতটা বাদ দিয়ে আমি খাই করি, এরকম ভাবে চালনা করেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটি বলেছিলেন সেটাই এখন দেখতে পাচ্ছি। আমাদের বক্তব্য কি?
বাঙালি কে, বাঙালি কারা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালি যাদেরকে বলে গেছেন আমরা তাদেরকেই বাঙালি হিসেবে মানি। বাংলা ভাষা শুধুমাত্র বাঙালি একটি ভাষাগত জাতিগোষ্ঠী নয়, একটি সাংস্কৃতিক ধারার একটি উচ্চতর পরাকাষ্ঠা, যেখানে বাঙালি পৌঁছেছে আমরা তার ধারক এবং বাহক। দ্বিতীয় হচ্ছে বাঙালি। তৃণমূলের এক নেতা হিন্দি এবং উর্দুতে বলেছেন যে বিরোধী পক্ষের সকলকে খতম করে দেওয়া হবে কলকাতায় দাঁড়িয়ে। আমি জানি না সেটা বাঙালির অপমান কিনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে তার গলার ঘাম ঘেমো উত্তরীয়টা বিদ্যাসাগর মশাইয়ের মূর্তিতে পরিয়ে দিলেন, সেটা বাঙালির অপমান কিনা আমরা জানি না। প্রত্যেক দিন রবীন্দ্রনাথ থেকে রামমোহন রায় থেকে আরম্ভ করে সমস্ত মনীষীদের ভুল কোট করা, এমনকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তার মন্ত্র উচ্চারণ ভুলভাল করা, এটা বাঙালির অপমান কিনা আমি জানি না। যেদিন ফিরাদ ববি হাকিম বললেন যে বাংলার 50% মানুষ আগামী দিনে উর্দু ভাষায় কথা বলবে, সেদিন কাউকে একটি শব্দও বলতে দেখিনি। কলকাতা শহর বা পশ্চিমবঙ্গে 5-7% বেশি মানুষ উর্দুতে কথা বলেন বলে তো আমার মনে হয় না। এখানে অনেকেই আছেন যারা দক্ষিণ কলকাতায় থাকেন। যেদিনকে সিদ্দিকুল্লাহ চৌধুরী বললেন যে গোটা দক্ষিণ কলকাতা ওয়াকফ বোর্ডের সম্পত্তি, মায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনকি সতীর 51 পীঠের একটি পীঠ কালীঘাট, সেটিও ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে যাচ্ছে। সেদিনকে মানে আমার বাড়িও আমার বাড়ি থাকবে কিনা আমি জানি না। অরূপদা আছেন, অরূপদার বাড়িও দক্ষিণ কলকাতাতে, অরূপদার পৈতৃক বাড়িটাও হয়তো আগামী দিনে থাকবে না অরূপদার পৈতৃক বাড়ি। তো সেটা নিয়ে কেউ কিন্তু কোনো রকম গর্জে ওঠেননি। গার্ডেন রিচ মেটিয়াবুরুজে বাঙালি অফিসার তাপস চৌধুরী, তাকে হত্যা করার অভিযোগে অভিযুক্ত এক গয়ার লোক শেখ সুবান, তিনি এখন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন। আমি জানি না সেটা বাঙালির অপমান কিনা, বাঙালি পুলিশ অফিসারের অপমান কিনা। শুভাপ্রসন্ন বাবু মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে স্টেজে বলেছিলেন বাংলা ভাষা অতিক্রান্ত হচ্ছে, বাংলা ভাষায় এমন শব্দগুলি উঠছে যেগুলি বাংলা নয়। আর তার থেকেও বড় কথা, আন্তর্জাতিক মঞ্চে আমাদের প্রত্যেকের হাতে একটা করে স্মার্টফোন আছে, তাতে গুগল কিবোর্ড আছে। প্লিজ সার্চ করে দেখবেন গুগল কিবোর্ডগুলো, তাতে বাংলা ভারত, বাংলা বাংলাদেশ দুটি লেখা আছে। তো যদি বাংলাদেশের সেই ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হয়, একটা লাইন বলে আমি শুধু শেষ করছি, ভাষাটা যদি একই থাকবে তাহলে জাস্ট কিছু মাস আগে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার এবং 135 বছরের পুরনো কুমিল্লাতে মহারাজা বীরচন্দ্রের নামাঙ্কিত লাইব্রেরিতে, সেখানে রবীন্দ্রনাথের বই, শরৎচন্দ্রের বই, আবুল বাশারের বই, পল্লীকবি জসিমউদ্দিনের বই, সেখানে সৈয়দ মুজতাবা সিরাজের বই, সৈয়দ মুজতাবা আলীর বই, সকলের বই যখন জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, যদি ভাষা একই থাকবে তাহলে বাঙালি হয়ে তারা কি বাঙালির ভাষা জ্বালিয়েছে? বাংলাদেশের ঘটনা আমরা তীব্র নিন্দা করছি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যেটা আমি অরূপের কাছে আসবো। অরূপ, রাজশ্রী অনেক কথা বললো, সব ঠিক আছে, অনেকটাই তাত্ত্বিক কথাবার্তা। সাধারণ মানুষ যারা ভোট দেয়, পাবলিক যারা তোমার আমার এদের প্রত্যেকের কথা শুনছে, তাদের কাছে তো তোমরা একটা মানে না চাইতে এমন একটা বল পেয়ে গেছো যে বলটা তোমাদের হাতে তুলে দেওয়া হয়েছে নির্বাচনের আগে। তো অনেকে বলছে যে এই বলটা তুলে দেওয়া হলো। আজকের সাবজেক্টটা অত্যন্ত প্রাসঙ্গিক। মোদের গরব মোদের আশা আমরি বাংলাদেশি ভাষা। দেখুন, আপনাদেরকেও সাবজেক্টটা ডিফাইন করতে হয় এভাবে। প্রথম কথা, আমার ছোট ভাইয়ের মতো বিজেপির প্রতিনিধি রাজর্ষি বলছিল কি বাংলা ভাষা উচ্চারণ, কোন মন্ত্রোচ্চারণ। তো আমি রাজর্ষিকে প্রথমে অভিবাদন জানাই, চুলায় চুলায় অভিবাদন। চুলায় চুলায় বাজবে জয়ের বেরি, পায়ের বেগেই কিছু ফেটে গেছে, এখন কথার ভেরে কি ফেটে যাবে আমি জানি না। তো অভিবাদনটা প্রথমে জানিয়ে শুরু করলাম। আমি কবিতার সঙ্গে গেরস্থালি কাব্যগ্রন্থের 4টে লাইন পড়ছি আপনাদের দর্শকদের জন্য। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকোনো উঠোনে ঝরে রৌদ্র, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে, উদার গৈরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়। বাংলাদেশি ভাষা না বাংলা ভাষা? হিন্দুর ভাষা না মুসলমানের ভাষা? এ পজিটিভ রক্তের ভাষা না এবি নেগেটিভ রক্তের ভাষা? আমি জানি না, আমার জানা নেই। কিন্তু এটা জানি যে আজকে ওই অমিত মালব্যা, অনেকে মালপোয়া টালপোয়া বলছেন, আসলে সমস্যাটা হচ্ছে যে বিজেপি বিরোধিতা মানেই তৃণমূল হয়ে যাওয়া নয়, হিন্দুত্ববাদীদের উগ্র সাম্প্রদায়িকতার বিরোধিতা করা মানেই চটি চাটা নয়। এটুকু অনুধাবন করতে না পারা অনেক বুদ্ধিজীবী থেকে অনেক কবি লেখিকা, ইদানিংকালে
বিভিন্ন টেলিভিশন আলো করে বসেছেন, তাদের তো রাজনৈতিক দায়বদ্ধতা নেই, কিন্তু যাদের কাছ থেকে ন্যূনতম রাজনৈতিক দায়বদ্ধতা আশা করেছিলাম 34 বছর রাজ্য শাসন করা, তাদেরও যে রাজনৈতিক এই জায়গায় পৌঁছনো শুধুমাত্র তৃণমূল বিরোধিতার কারণে, তার জন্যই দলটাকে শূন্য হয়ে যেতে হয়। আজও সিপিএম এর প্রতিনিধি এখানে ভাষা নিয়ে আলোচনায় তৃণমূলকেই আক্রমণ করতে লাগলেন, রাজনৈতিক বাইনারিটাকে আরো বেশি ওনারাই এস্টাবলিশ করলেন এবং প্রমাণ করলেন যে কেন ওনারা শূন্য হয়ে গিয়েছেন। আমি অমিত মালব্যর কথায় এসেছিলাম, আজকে দেখলাম উনিও 22শে শ্রাবণের টুইট জানিয়েছেন। আমি জানি না আজকে রবীন্দ্রনাথ বেঁচে থাকলে রবীন্দ্রনাথ রোহিঙ্গা হতেন কিনা, কারণ রবীন্দ্রনাথ বাংলা ভাষায় কবিতা লিখে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঘটনাচক্রে দেশকে প্রথম নোবেল দিয়েছে বাংলা, প্রথম অস্কার দিয়েছে বাংলা, রামন ম্যাগসেসাই থেকে একাধিক পুরস্কার, গোটা বিশ্বকে মাথা উঁচু করে পথ দেখিয়েছে বাংলা। আমি শুধু ওই অমিত মালব্যের উদ্দেশ্যে বলতে চাই, যে ভদ্রলোক লিখেছিলেন ওই দিনকে চিঠিটা, এখানে রাজর্ষি বললো পুরো চিঠিটা পড়ার, পুরো চিঠিটা নিশ্চয়ই পড়া যেতে পারে, কিন্তু এই লাইনটা আমি পুরো চিঠি পড়বো না, আমি জাস্ট এই লাইনটার অর্থ এখনো বুঝতে পারিনি। আপনার দর্শকরা যদি বুঝতে পারেন বলবেন। দেয়ার ইজ ইনফ্যাক্ট নো ল্যাঙ্গুয়েজ কল্ড বেঙ্গলি, বাংলা বলে কোনো ভাষাই নেই। আমার মনে পড়ছে বিশ্বদা, আপনার সঙ্গে অনেক ডাক্তারবাবুরা অনেক সময় আসেন, ডিআইডি, ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, একটা অদ্ভুত অসুখ, কমপ্লেক্স মেন্টাল হেলথ কন্ডিশনের জন্য এর একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে সাইকোথেরাপি। উনি তো স্বাস্থ্যসাথী নেবেন না, প্রধানমন্ত্রীকে বলবো আয়ুষ্মান যোজনায় অন্তত স্বাস্থ্যসাথী এই আয়ুষ্মান যোজনায় এই সাইকোথেরাপিটাকে অন্তর্ভুক্ত করুন, যাতে আগামী দিন অমিত মালব্যকে এই ট্রিটমেন্টটা দেওয়া যায়। তেজস্বীরা দাঁড়িয়েছে, কংগ্রেসও দাঁড়াচ্ছে, আবার কংগ্রেসও চাইছে এসআইআর নিয়ে তৃণমূল তাদের পাশে দাঁড়ান। এই যে ফ্লোর কোঅর্ডিনেশন আপনাদের খুব ভালো হচ্ছে, তোমাদের খুব ভালো হচ্ছে, রাহুল গান্ধীর ডিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাচ্ছেন, এই যে পারস্পরিক একটা বিরোধীরা একজোট হচ্ছে, কোথাও কি মনে হয় নতুন সমীকরণের একটা ইঙ্গিত আসছে? ইন্ডিয়া জোট নির্বাচনের আগে থেকে যে সমীকরণ ছিল আপ বাদ দিয়ে বাকি সমীকরণটা একই রয়েছে। তাতে এ বেবিও যেমন রয়েছেন, অভিষেক ব্যানার্জিও তেমন রয়েছেন, রাহুল গান্ধীও তেমন আছেন, স্ট্যালিনও আছেন, ফারুক আবদুল্লাহও আছেন। অতএব এটা খুব সহজ স্বাভাবিক। কিন্তু আমার যেটা খুব ইন্টারেস্টিং লাগলো, এই যে বাংলা ভাষা নিয়ে এত আলোচনা করছি, আমাকে একটু বুঝিয়ে দেবে যে মনোজ টিগ্গার, শান্তনু ঠাকুরের বাংলা উচ্চারণ এক, মানে দিলীপ ঘোষ আর শ্রমিক ভট্টাচার্যের বাংলা উচ্চারণ এক। তা বাংলা ডায়ালেক্ট নিয়ে বিজেপির ভেতরে এত রকম বাঙালি রয়েছে। শুধু এটা নয়, এই যে দিল্লি পুলিশ যে বাংলাদেশি বাংলা ভাষাটা আইডেন্টিফাই করলো, বাংলাদেশে হাই কমিশনারকে কেন পাঠালো না? লাস্ট বাট নট দ্য লিস্ট, ঠিক বাংলাদেশে বাংলার ঐতিহ্য ভুলুণ্ঠিত হয়েছে বিয়ন্ড ডাউট। ঠিক, সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি আমরা শুনেছি নাকি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আমার হাই কমিশনার বা আমার এখান থেকে কেন্দ্রীয় সরকার একটা কি পদক্ষেপ নিয়েছে? আমরা কিছুদিন বাদে এশিয়া কাপ খেলতে যাবো সেই বাংলাদেশের সঙ্গে, মানে আমাদের কি প্রতিবাদটা কি শুধুমাত্র মরশুমি প্রতিবাদ? ঠিক ঠিক। একটা জিনিস বুঝতে হবে, জাস্ট একটা লাইন দিয়ে শেষ করবো। তো তুমি যে কথাটা বললে রাজনীতি এবং ভাষা সত্তা, সেই 22শে শ্রাবণ সিনেমাটার মতো একটা নেসেসিটি আর একটা লাক্সারি, এই দুটো তফাৎটা। আমি সায়নদীপের কাছে, হ্যাঁ সায়নদীপ, আমার খুব নির্দিষ্ট কথা, এম কে স্ট্যালিন বলুন, পিনারাই বিজন, এরা তো তৃণমূলের পাশে দাঁড়ায়নি। বিজেপির এই যে বহুত্ববাদকে আক্রমণ করে বহু সংখ্যক বাদ চাপিয়ে দেওয়া, যার জন্য তামিল ভাষা আক্রান্ত, যার জন্য বাংলা আক্রান্ত, যার জন্য মালায়ালি আক্রান্ত, সেটার পাশে তারা দাঁড়িয়েছে। আর রাহুল গান্ধীকে আমি একটা কথা বলবো, যে অভিষেক ব্যানার্জির লোকসভা ভোটে এসে একবার সার্ভে করে দেওয়া দরকার। বিজেপি এই ধরনের বাঙালিদের উপর আক্রমণ করছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, তৃণমূলের সরকার জানে না? 2 মাস ধরে এই আক্রমণ চলছে। কোন ব্যবস্থা নিয়েছে এই তৃণমূলের গভর্নমেন্ট? বাংলা ভাষা শিক্ষাকে লাটে তুলে দিয়েছে এই তৃণমূলের গভর্নমেন্ট। একটা যে রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্য, সেই রাজ্যগুলো সরকারকে একটা আইনি নোটিশ পর্যন্ত পাঠাতে পারেনি আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার। 2 মাস আগে থেকে এই বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে, একটা অফিসিয়াল লেটার পর্যন্ত এই রাজ্যগুলোকে পাঠাতে পারেনি। আমি শেষ করব বিশ্বদা, শুধুমাত্র 26-এর ভোটকে কেন্দ্র করে বাঙালির এই আত্মসম্মানের উপর এই আক্রমণ, তাকে নিয়ে তৃণমূল এরকম খেলছে, বিজেপিকে সেই সুযোগ করে দিচ্ছে। আমি আজকে জেনে খুব প্রীত হলাম যে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং পাঞ্জাব এই 3টি রাজ্যই হচ্ছে বিজেপি শাসিত। হয় আমার বর্তমান রাজনৈতিক জ্ঞানটা কম, ইন দ্য মিন টাইম কিছুক্ষণ আগে ভোট হয়ে সরকার হয়তো বদল হয়ে গেছে,
আর না হলে পরে একবারও এখানে অবধি কেউ দাঁড়িয়ে এটা বলতে পারলেন না, কিন্তু সংবাদ মাধ্যমে নিশ্চয়ই আজকের দর্শকরা পড়েছেন তামিলনাড়ু, যেখানে স্তালিন, যার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ভালো সম্পর্ক, এমনকি আমার ডান দিকে বসে থাকা বামপন্থী বন্ধুরও সম্পর্ক খুব ভালো, তারাও কিন্তু একটা চিঠি লিখতে পারেননি। বা অরবিন্দ কেজরিওয়ালের দল যে পাঞ্জাব শাসন করছে, সেখান থেকে কিভাবে সেখানকার সেখানে থাকা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাই চিনিয়ে দিচ্ছেন যে এই লোকটা বাংলাদেশি, এটা বাংলাদেশের লোক, এটা পশ্চিমবঙ্গের নয়। আপনাদের ক্যামেরা আছে, একটু কষ্ট করে নিয়ে যান ভারতবর্ষের সেই সমস্ত জায়গায়, উত্তর কর্ণাটকা থেকে আরম্ভ করে প্রতিটা জায়গায়। আজ হয়তো এখানে উত্তর কর্ণাটকার কথা কেউ জানেন না, 71-এর কত সংখ্যক উদ্বাস্তু সেখানে নরেন্দ্র মোদী সরকার হওয়ার পরে তারা আজকে ভোটার আইডি কার্ড। তুমি বলো, আমি একটা ঠিক, তুমি ঠিক বলছো, হয়তো কিছু তো হচ্ছে, কিন্তু তুমি বলে উত্তম কুমার ব্রজবাসী কোচবিহারের, তোমার আলিপুরদুয়ারের ভদ্রলোকের নাম ভুলে যাচ্ছি, অঞ্জলি, এরা তো হিন্দু, এরা তো এখানের বাসিন্দা। এদের যে নোটিশগুলো আসছে, যে নোটিশগুলো দেয়া হচ্ছে, সাধারণ মানুষ তাদের তাদের এই যে দেখো, খেলা তো রাজনীতির খেলা, তুমিও খুব ভালো করে জানো, তোমরা রাজনীতি করতে এসছো, ওরাও রাজনীতি করতে এসছে। কোথাও তো তৃণমূল ইস্যুটাকে ধরে নিয়ে এমন প্রচারের বন্যা ছুটিয়ে দিয়েছে যাতে তোমাদের তো তৃণমূলের পিছিয়ে না 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 আমরা বাঙালি বলিনি, আমরা এটা বলিনি, আমরা এটা বলছি, ওই একই ন্যারেটিভের মধ্যে তোমাদের ঢুকতে। তৃণমূলের ন্যারেটিভ করবে, আমাদের সরকার চালাতে হবে, ভারতবর্ষ ধর্মশালা নয়, বারবার বলেছি, এবং তাতে ভোটার তালিকার মধ্যে কেউ এরকম অবাঞ্ছিত লোক থাকবেন না। আরে ভাই, ভোটার তালিকা বিরাট গন্ডগোল হচ্ছে। আমি বলছি আপনাকে, আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি রাহুল গান্ধীর যে অভিযোগটা, এর সঙ্গে সঙ্গে আপনি 2019 সালে অধীর রঞ্জন চৌধুরীর ভোটে জেতার কোন কোন বিধানসভায় জিতেছেন সেটা একটু দেখুন, তাহলে পরেই আপনি বুঝতে পেরে যাবেন। অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর বিধানসভা থেকে, পুরো বহরমপুর বিধানসভার জন্যই অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর লোকসভা থেকে 2019 সালে জিতেছিলেন। এটা দেখলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আমি একটা শুধু কথা বলে দিয়ে শেষ করে দিচ্ছি। বামপন্থী বন্ধু বললেন বাংলা বাঙালি বিরোধী, মুসলমান ইত্যাদি, ভারত পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে, এটা কিন্তু ওদেরই ডায়লগ ছিলেন। এটা হয়তো ওনারা নিজেরা ভুলে গেছেন। মুদ্রা কথা হচ্ছে একই সঙ্গে ইন্ডি জোটে থাকা তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস দিনের শেষে সেটাই করছে যে চন্দ্রবিন্দুর চ, সবিড়ালের তালব্য স আর রুমালের ম করে নিয়ে, কিন্তু ব্যাপারটা ঠিক দাঁড়াবে না রে তোপসে, ব্যাপারটা হাইলি সাসপিশাস। বাঙালি চাল সেটা কার হয়েছে? মুশকিলটা হচ্ছে, সবই বুঝলাম, এই যে বিহারে 65 লাখ মানুষের নাম বাদ গেল, নির্বাচন কমিশন জানাতে পারেনি তার মধ্যে একজনও অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে কিনা বা অন্য রাষ্ট্রে কেউ আছে কিনা। যে মানুষের নাম বাদ গেছে, বরং এই 65 লাখের মধ্যে প্রায় 27 লক্ষ মানুষ তারা পরিযায়ী শ্রমিক, তারা নিজেদের গণনা কেন্দ্রে, ওই নিজেদের যেখানে এসআইআর হচ্ছে সেখানে 7 দিনের নোটিশে উপস্থিত হতে পারেনি। আমি ভাই শেষ করিনি, তারপর তো তুমি জবাব দেয়, এতক্ষণ তো বলছো, শোনো আগে। সমস্যাটা হচ্ছে বেছে বেছে বিহারের যদি প্যাটার্নটা দেখেন, বিহারে অন অ্যান অ্যাভারেজ 8.03% মানুষের নাম বাদ গেছে প্রতি বিধানসভায়। সেখানে কাটিহার, কিষানগঞ্জ, আরারিয়া, এই মাইনরিটি ডমিনেটেড জায়গাগুলোতে 12% বেশি মানুষের নাম বাদ গেছে। দ্বিতীয়ত, ওর উত্তরটা দিইনি, এই যে তামিলনাড়ুর কথা বললো, অবৈধ অনুপ্রবেশকারীকে বের করতে তো কোনো আপত্তি নেই, তামিলনাড়ু সরকার আইডেন্টিফাই করেছে, তাদেরকে পুশব্যাক করুন, আমাদের কোনো বক্তব্য নেই। যে মানুষদের মহারাষ্ট্র থেকে আপনি গায়ের জোরে বাংলাদেশ পাঠালেন, তাদেরকে ভারতবর্ষে ফেরালেন কেন? কারণ তারা ভারতীয় এবং তারা বাংলা ভাষায় কথা বলে, তার জন্য তাদেরকে পিটিয়ে বার করেছিলেন। এবং হেমন্ত বিশ্ব শর্মা বলছেন, ওনাদের মুখ্যমন্ত্রী, যে বাংলা ভাষা মাতৃভাষা বললে আইডেন্টিফাই করতে সুবিধা হবে কে বাংলা। উত্তর দেবে। বিজেপি একটা ত্রহুস্পর্শের মধ্যে পড়ে গেছে। একটা গান ছিল না, স্মিতা মাটিলা, রাজেশ খান্না, দুশ্মন না করে দোস্ত নে ও কাম কিয়া হ্যায়। ডোনাল্ড ট্রাম্পের ধাক্কা, তারপরে দেখ মানে যে কোনো পলিটিক্যাল স্ট্রাকচার একটা নিয়ম আছে। অমিত মালব্য বলার পর যদি বিজেপি ডিফেন্সিভ না হতো, তাহলে অমিত মালব্যর ওপরের স্তরের নেতারা অমিত মালব্যকে ডিফেন্ড করতে নামতো, কেউ নামেননি। সবাই জানে অমিত মালব্যটা ভুল করেছেন, যার জন্য রাজ্য স্তরে ডিফেন্ড করতে হবে। যত ডিফেন্ড হচ্ছে তত আরো বাঙালির রাগ বাড়ছে। আমি মানে যেটা তোর প্রশ্ন, যে অনেক আছেন যারা তৃণমূলের ঘোর শত্রু, একদম যারা সিপিএম, তারাও কিন্তু মনে করছেন যে এটা বাঙালির জন্য অপমান।
এই যে পুরো ফোর্সটাকে ইউনিফাই করে দেওয়া, একদম। সেটা একটা বড় ঘটনা। আর দ্বিতীয়ত, এই যে রাহুল গান্ধী খারাপ, রাহুল গান্ধী ভুল, এই সমস্ত তত্ত্বের বাইরে যেহেতু বাংলাদেশের প্রসঙ্গ এত আসছে, বাংলাদেশে পলিটিক্যাল সিস্টেমের যেটা ভুল, ইলেকশন ভুল, সেটার জন্য যেহেতু শেখ হাসিনাকে পালাতে হয়েছে আর পশ্চিমে ইমরান খানকে জেলে যেতে হয়েছে, ভারতবর্ষের মানুষ কিন্তু ভাবছে সত্যি সত্যি রাহুল গান্ধীর অভিযোগটা কতটা সত্যি। কারণ যে বুথ ধরে ধরে উনি যা বলেছেন তার কোনো কাউন্টার কিন্তু ইলেকশন কমিশন করতে পারেনি। তিনটে হচ্ছে বিজেপির কাছে চ্যালেঞ্জ। প্রথম হচ্ছে দোষ, সুপ্রিম কোর্ট, আমার নিজের ধারণা যে যেভাবে রাহুল গান্ধী এক্সপোজ করেছে, সুপ্রিম কোর্টের রায় কি হবে সেটা দেখতে হবে। তার কারণ সুপ্রিম কোর্টের জিনিসটা মামলাটা এখনো pending রয়েছে। প্রথম কথা হচ্ছে যে আমি যাকে দোষ বললাম, সে যে প্রথমে আসিফ মুনিরের ছুরি, তারপর 50% ট্যারিফ চাপাবে, এরপর তো রাজ্য বিজেপির অনেক নেতাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার দিন টুইট করেছিলেন সবচেয়ে বড় হিন্দুদের রক্ষাকর্তা এসে গেছেন। ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্পের ব্যাকফায়ার, তারপর ইলেকশন কমিশন, এবং তারপরে অমিত মালব্য যাকে বলে পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করেছে। একদম। আমি আমি আসছি প্রতিবির কাছে আসবো। প্রতীপ, আমরা দেখেছি এই যে প্রশ্নটা সুমন বললো সেখান থেকে ধরছি, পিচ যদি ধর্মের হয় তাহলে বিজেপি চালিয়ে খেলতে পারে, আমরা দেখেছি সব সময়। আর পিচ যদি কোনো আবেগের হয়, বাঙালি আবেগের হয়, সেখানে একটু সমস্যায় পড়ে যায়। আমরা 21-এর বিধানসভা ভোট দেখেছি। আমরা 21-এর বিধানসভা ভোটে বিজেপির গায়ে বহিরাগত তকমা তৃণমূল যেভাবে সেঁটে দিয়েছিল, ফলাফলে সেটার প্রভাব পড়েছিল। এবার আমরা দেখছি মহারাষ্ট্রে অস্মিতা নিয়ে লড়াই, আমরা সাউথের দেখেছি। এবারেও যে লড়াই, 26-এর লড়াই, বাঙালি আবেগের দিকেই কি এগোচ্ছে? না, এই লড়াইটা পুরোটাই বাঙালি অবাঙালি এরকম একটা জায়গায় আসছে এবং সেটাকে নিয়ে আসতে বাধ্য করছে, যেটা সুমনদা একটু আগে বললেন যে কিছুটা হয়তো একটা লুজ বল বিজেপি অনেক দিকেই খেলে দিয়েছে। মুশকিল হচ্ছে তৃণমূল কংগ্রেসের এখন দুটো জিনিস। এক, তৃণমূল কংগ্রেস চাইছে যে জাতীয় স্তরে সে একটা বড় রাজনৈতিক দল বা রাজনৈতিক সমীকরণে সে অংশীদার হবে, কিন্তু সেটা যদি করতে হয় তাহলে তার যে বাঙালি জাত্যাভিমান বা বাঙালি অস্মিতাকে সে যে ট্যাকেল করবে কিভাবে, এখানে কিন্তু পশ্চিমবঙ্গে অনেক অবাঙালি মানুষও রয়েছে, মানে বিহার, রাজস্থান, গুজরাট, তারা এখানে অনেক দিনের বাসিন্দা। তো তাদেরকে কিভাবে সে অ্যাকোমোডেট করবে বাংলা ভাষার আন্দোলনের সপক্ষে, সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ থাকবে। দেখুন, একটা ইলেকশন হয় ইস্যু ভিত্তিক। আজকে আমাদের রাজ্যে যে ইস্যুগুলো জ্বলন্ত সমস্যা ছিল, সেই ইস্যুগুলোকে কিন্তু কোথাও গিয়ে বিজেপি প্রধান বিরোধী দল হিসাবে একেবারেই ক্যাশ করছে না, এবং সে এই স্রোতেই গা ভাসাচ্ছে যে কখনো বলছে চ্যাংদোলা করে বাইরে বার করে দেব, কখনো বলছে যে আমরা এই বাঙালি এই যে এসআইআর হবে 1.5 লক্ষ 2 কোটি মানুষের, 2 কোটি মানুষ যদি ভোট না দেয় তা নিয়ে এত লাফালাফির কি আছে? 2 কোটি মানুষ যদি ভোটার লিস্ট থেকে বাদ যায় তাহলে কি বিজেপি একেবারে সরকার চলে আসবে, পশ্চিমবঙ্গে সুস্থ প্রশাসন দিতে পারবে কি পারবে না? এইটাই হচ্ছে বড় প্রশ্ন। আর সেই তৃণমূল তো বাঙালি আবেগের পিছে খেলবে পরিষ্কার। আমরা দেখতে পাচ্ছি প্রতিটা সপ্তাহে নিয়ম করে একটা করে জেলায় জেলায় মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, লোকজনও হচ্ছে, এবং বিজেপি যে কিছুটা চাপে পড়েছে সন্দেহ কোনো কারণ নেই। তার কারণ হরিয়ানার একটা উদাহরণ আমি দিচ্ছি। হরিয়ানাতে দেখছি যে পরিযায়ী শ্রমিকদের কাছে কিন্তু বিজেপির লোকাল নেতারা গিয়েছিলেন এবং গিয়ে বলেছেন যে আপনারা চিন্তা করবেন না, আমরা আপনাদের পাশে আছি। কোথাও তো যখন আপনারা একদিকে বলছেন যে আমরা অনুপ্রবেশকারী তাড়াচ্ছি, এখন অনুপ্রবেশকারী কে না সেটা পরের ব্যাপার, কিন্তু কোথাও তো একটা মানে এই পাল্টা কাউন্টার স্ট্র্যাটেজি কি হচ্ছে আপনাদের? না, বিজেপি প্রত্যেকটা রাজ্যেই যেখানে যেখানে বাঙালিরা আছেন সেখানে সেখানে সব জায়গাতেই যাওয়া হচ্ছে। সে তো আগেও যাওয়া হয়েছে, এখনো যাওয়া হচ্ছে। বিজেপির জন্য উত্তর কর্ণাটকার 71 সাল থেকে উদ্বাস্তু বাঙালিরা নাগরিকত্ব পেয়েছেন, ভোটার আইডি কার্ড পেয়েছেন। এত বছরে কারুর মনে হয়নি। এবং খুব আশ্চর্যভাবে এখন অবধি আমি জানি না এই প্রসঙ্গটা একজনও কেউ উত্থাপন করলেন নাটা কেন। হয়তো রাজনৈতিক বাধ্যবাধকতা আছে। 1985 সালে রাজীব গান্ধী যিনি বলেছিলেন ক্যালকাটা ইজ এ ডেড সিটি, আজকে সেই কংগ্রেসও আজকে দিয়ে সেই তাকেও আজকে বাংলা বাঙালি নিয়ে কথা বলতে হয়েছে। হয়তো বামপন্থী বন্ধুর বাধ্যবাধকতা আছে জোটের। এবং ট্রাম্প তো ডেড অর্থনীতি ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের কেউ নয়। ডোনাল্ড ট্রাম্প কি বলেছে সেটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প বুঝবে, ডোনাল্ড ট্রাম্পের দেশের লোক বুঝবে। 50% ট্যারিফ বৃদ্ধির জন্য $3 দুধের দাম 8 টাকা তাদের দেশে হয়েছে,
$2.5 দুধটা 8 টাকা, তাদের দেশে হয়েছে $3 ডিমের ট্রেটা $12 হয়েছে তাদের দেশে, তাদের দেশের লোকেরা বুঝবে, তাই নিয়ে আমার মাথা ঘামানোর কোনো ব্যাপার নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের পক্ষে কথা বলেন তখন কিন্তু বিরোধী শক্তিরা ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে কথা বলেন। যেই ডোনাল্ড ট্রাম্প ভারতের বিপক্ষে কথা বলছেন, সমস্ত জায়গা রাহুল গান্ধী সমেত এন্টায়ার ইন্ডিয়া অপোজ জোট কিন্তু একেবারে গিয়ে পাশে দাঁড়িয়েছে। যারা ভারতবর্ষের বিপক্ষে ইন্ডি জোট তাদের পক্ষে, যখন যারা ভারতবর্ষের বিপক্ষে তাদের পক্ষে ইন্ডি জোট। মানে এখন তো যেদিনকে ডোনাল্ড ট্রাম্প আসিম মুনিরের সাথে লাঞ্চ খাচ্ছে তারপর থেকে দেখলাম ন্যারেটিভ গোল পোস্ট চেঞ্জ হচ্ছে। হঠাৎ করে দেখলাম এই এতদিন যাকে সতীন বলতো এখন সে পুতিন হয়ে গেছে, এখন আবার ওখানে চলে গেছে রাশিয়ায়। আমি এক্স্যাক্টলি ডোনাল্ড ট্রাম্প বলছে তো আমি I present to you my friend, a friend of India, a great American অনেকটা president, আছে না আমি Mr. Donald আমি Trump. বুঝেছি। যে ছিল গলায় গলায় বন্ধু, তাহলে এখন অরুণদা গলার কাটা হয়ে তোমার ফিরছে। নেতৃত্ব আজকে সীতারাম একটা ইয়েচুরির হিম্মত সঙ্গে হবে একসাথে নরেন্দ্র বসে মোদীর বিরিয়ানিও যে খাইয়ে 50% দিচ্ছে। tax তো তার মানে impose তোমাদের করেছে সঙ্গে গায়ের জোরে। পরিষ্কার আজ মিল আছে, একটা তার মানে বার্তা CPM আর দেওয়ার মুরদ তৃণমূল। হয় না, 56 ইঞ্চির একটা প্রতিবাদ করবার মুরদ হয় না, ভারতের উপর এইরকম ভাবে tax এত বড় চাপাচ্ছে। কথা একটা মুরদ হয় প্রধানমন্ত্রী না। দাঁড়িয়ে আরে বলে ইন্দিরা গান্ধী দিয়েছে থাকলে যে হিম্মত হতো ভারতবর্ষের আমেরিকা। ওপর যেটা হচ্ছে, আর এই ভাষায় হিম্মত তুমি হতো। কথা আরে বলছো। মুখে 56 তোমার ইঞ্চি বললে তোমার 56 মুখ্যমন্ত্রী ইঞ্চি একটা হয়। মুরদ হয়েছে যখন মুখে দিনের পর 56 দিন ইঞ্চি দিনের বললে প্রতিবাদ 56 হয়েছে, ইঞ্চি এখানে হয় না রে ভাই। সরকারি সম্পত্তি চলেছে, কান তোমার মুলে দিচ্ছে। কথা হয়েছে, কান মুলে দিচ্ছে, তোমরা জোর পারোনি, করে কোনো দাঁড়িয়ে কান আছে। বলতে পারোনি। আদানির ব্যবসা তাই জন্য বাণিজ্য শেখ চলে সুবান ঘুরে বেড়াচ্ছে, ডোনাল্ড ট্রাম্প- শেখ সুবান ডোনাল্ড ঘুরে ট্রাম্প বেড়াচ্ছে, বলেছে ভারতবর্ষ নাকি তাপস চৌধুরী মারা পাকিস্তানের গিয়েছে, থেকে হত্যা নেবে। হয়েছে, তারপরে তোমার একটা সরকারে পুলিশ বক্তব্য করেছে। শুনলাম না। এই যে বলছেন না অনেকে যে লুজ বল দিয়েছে বিজেপি, লুজ বল দেয়নি। আরএসএস বিজেপির এটা নীতিগত অবস্থান। ওরা এই এইটাই আমি শুনতে ধরনের চাইছিলাম। রিজিওনাল ভাষা, রিজিওনাল সংস্কৃতিটাকে অ্যাকসেপ্ট করে না, বহু সংখ্যক বাদে বিশ্বাস করে, বহুত্ববাদে বিশ্বাস setting করে। বলবে না? আমি না আমি এবার সেটিং তাহলে ইন্ডিজোট থেকে বেরিয়ে আসতে বলুন, শেষ করি, বেরিয়ে আসতে বলুন আমি ইন্ডিজোট থেকে। বলছি যে এই যে বহিরাগত শব্দ পশ্চিমবাংলায় প্রথম আমদানি করেছিলেন মমতা ব্যানার্জি 2024-এ। আর বাঙালি এবং বাংলা ভাষা না, এবং 1920 থেকে শেষ বহিরাগত করতে দাও। সংস্কৃতি। বাঙালি জাতিকে আরে ভাই, তুমি 2005 ছবি টাঙিয়েছো, সালে মহাত্মা গান্ধীকে মারা অনুপ্রবেশকারী দাওনি। বানিয়েছেন মমতা স্বাধীনতা ব্যানার্জি। দিবস পালন তার করোনি, জন্য বহিরাগত নিয়ে তো অমিতাভ তুমি বচ্চন, dialogue দিও। তোমরা সাহস আছে এই কথা বলার। মানে 5 দিন আগে যে আদানি এলেন, মানে ওটাও আরএসএস পাঠিয়েছে বলছো যে নরেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে। আচ্ছা, ওই যে কয়লা খনি যেটা, হ্যাঁ, হ্যাঁ, তার ওটা করতে পিছনে আমার মনে কি হচ্ছে। উদ্দেশ্য আছে আমরা জানি না, আমার ওটাই মনে তারা এই হচ্ছে টাকা ঢালছে। যে আরএসএস পাঠিয়েছে। এই আদানি কালো এখানে আইলে, আর কেরালায় গেলে বিজিনজাম পোর্টে খুব ভালো হয়ে যায়। আস্তে আস্তে হ্যাঁ। আমি জানি না মানে কোন রহস্যে হয়ে যায়, কি ফেয়ার এন্ড লাভলি বাকি ওখানে ফেয়ার এন্ড লাভলি বাকি তুমিও তুমি বলো যে বীরভূমের এই আদিবাসীদের উচ্ছেদের পিছনে আদানি আছে, এটা প্রকাশ্যে বলো। আদানি আছে বীরভূমের এই, ওখানে তো ভিজিনজাম বন্দরের প্রকাশ্যে আদানি আছে, সরকার স্বীকার করেছে। ছোট করে বলো বলো। বাংলাদেশে বিপ্লব, চট্টগ্রামের বিপ্লব কোনো ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল না, ওটি ছিল মাটি দখলের লড়াই। বক্তা মুজাফফর আহমেদ কাকাবাবু, যার নামে পার্টি অফিসটা নিজের জীবনীতে, তার জীবনীতে লেখা আছে, তার জীবনীতে লেখা গেছে। আর সে বলছে বহিরাগত, আপাতমস্তক ভারতবর্ষের মাটিতে লেনিন, স্টালিন, মাও, এদের প্রয়োজনীয়তা নেই। একটা আপাতমস্তক একটা নতুন রাজনৈতিক সমীকরণ আমরা দেখতে পাচ্ছি, যে যে ইন্ডিকেটরের কথা বলছিল কংগ্রেস তৃণমূল, তারা জোটবদ্ধ হয়ে লড়েছিল পশ্চিমবঙ্গে, আমরা দেখেছি। এবারে যে পলিটিক্যাল ইকুয়েশনটা নতুনভাবে মাথাচাড়া দিচ্ছে এবং এসআইআর কে কেন্দ্র করে দেখতে পাচ্ছি, সেটা কি কোথাও একটা নতুন সমীকরণের ইঙ্গিত হলেও হতে পারে? দেখ, এটা তো সবসময়ই হবে যে রাজনীতির সম্ভাবনার খেলা। একটা বিজেপি বিরোধী শক্তি একজোট হবে, একটা বিজেপি মানে বিজেপির পক্ষে যারা থাকবে একজোট হবে। দেখ, ক্রাইসিসটা হচ্ছে যে বিজেপির জন্য ক্রাইসিস হচ্ছে যে বিজেপি আভ্যন্তরীণ রাজনীতি আর বহির্জগতের রাজনীতি এই দুটোকে মেলাতে পারছে না। কেন আমি বললাম, আমি খুব মন দিয়ে বিজেপি মুখপাত্রর প্রত্যেকটা স্ট্যালিন, লেনিন, মাওয়ের বিরোধী কথাগুলো শুনছিলাম। এগুলো যখন 31শে আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী বেইজিং পৌঁছবেন বলতে পারবেন? আপনার তো ডোমেস্টিক পলিটিক্স, আমি বলিনি অতিরিক্ত হওয়ার কিছু নেই, আমার তো ডোমেস্টিক পলিটিক্স আর ইন্টারন্যাশনাল পলিটিক্সে কতটা ব্যালেন্স করতে হয়। ডোনাল্ড ট্রাম্প তার জায়গায় ঠিক আছে, উনি গুজরাটিদেরও
শিকলপুরে পাঠাবেন, মেহিকানদেরও পাঠাবেন, সব করবেন, ঠিক আছে? ওনার কাছে কেউ বন্ধু নেই। আজকে এলন মাস্ক যাচ্ছে, কাল নরেন্দ্র মোদী যাচ্ছে, সব ব্যবসা। কিন্তু বিজেপির জন্য ক্রাইসিস হচ্ছে যে বিজেপি যাকে বন্ধু বলেছিল সে তো শত্রু হয়েই গেছে, যাকে শত্রু বলেছিল তার সঙ্গে বন্ধুত্ব করতে হবে কিনা বোঝা যাচ্ছে না। কারণ জয়শাহ কিন্তু পাকিস্তানের সঙ্গেই সেপ্টেম্বরে ক্রিকেট ম্যাচ খেলছে। ঠিকই পাকিস্তান দখল করা গেল না, কিন্তু পাকিস্তানের সব ট্রেনিং ক্যাম্পগুলোতে নিশ্চয়ই রামচরিতমানস পড়ানো হচ্ছে না। আমি ধরে নিচ্ছি যদি রামচরিতমানস পড়ানো না হয় তাহলে সৌদি আরবে ক্রিকেট খেলা, পাকিস্তানে ক্রিকেট খেলাই সবগুলো কিন্তু জাস্টিফাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি আবার শেষ করার চেষ্টা করি। বিজেপির ক্রাইসিস হচ্ছে, বিজেপি প্রথমে বলল, অমিত মালব্য কিন্তু একবারও ওই যে শব্দটা অরূপ কোট করলো যে দের ইজ নো ল্যাঙ্গুয়েজ কল্ড বেঙ্গলি, এইটা কিন্তু অরূপ মানে এইটা কিন্তু কখনো অমিত মালব্য বলেননি, আমি এটা বলতে চাননি, বা বিজেপির কোন নেতাও বলেননি এটা বলতে চাননি। ফলে এই যেটা বলেছি তারপরে এসে রবীন্দ্রনাথের প্রতি 22শে শ্রাবণে শ্রদ্ধা জানানোটা, দুটোর মধ্যে যে দ্বিচারিতা আছে, যে আয়রনিটা আছে, সেটাই বিজেপির ক্রাইসিস। প্রতিম এইখান থেকেই যে সুমন যে কথাটা শেষ করলো, যে কোথাও কি এই ভাষার জালে বিজেপি আটকে যাচ্ছে, বা বিজেপি এই জালের মধ্যে ক্রমশ জড়িয়ে যাচ্ছে? দেখুন, বিজেপির যে অসুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে যখন আমরা বাঙালি অস্মিতা, দেখুন বাঙালি ভাষা নিয়ে ফেক ভিডিও তৈরি হচ্ছে কি হচ্ছে এগুলো অন্য ব্যাপার, তদন্তের ব্যাপার। কিন্তু দু একজনও বাঙালি পরিযায়ী শ্রমিক তারা যদি বাংলা ভাষার কথার জন্য হেনস্থা হয়, এখানে কিন্তু রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সবাইকে দাঁড়ানো উচিত। সেখানে কিন্তু আমি দেখিনি এখনো অবধি বিজেপির তরফ থেকে বলা হচ্ছে সবকটাই ভ্রান্ত, সবকটাই ফেক। ফলে বিজেপি কোথাও গিয়ে এখানে কিন্তু কেন্দ্রীয় যারা নেতৃত্ব তাদের মুখাপাক্ষী বেশি, র্যাদার দেন তারা বাঙালি নেতৃত্ব, বাঙালি প্রাদেশিক যে রাজ্যের যে ইউনিট বিজেপির, সেটা কি আমার মনে পড়ে যাচ্ছে গত বছর ঠিক কয়েক মাস পরে যখন হিন্দুরা বাংলাদেশে অত্যাচারিত হচ্ছিল, বিজেপির রাজ্য কমিটির অনেক নেতারা ওই সীমান্তের ওখানে গিয়ে বলছিল দরকার হলে চলে এসো এখানে, আমরা তোমাদেরকে ডেকে নেবো, আমরা অত্যাচার সহ্য করতে দেবো না। তাহলে তারা আজকে চলে যদি আসতো ওনাদের কথায়, এখন কি ফাঁদে পড়তো? এসআইআর এর জালে পড়ে তো তারা কোথায় যেত বুঝতে পারতো না। তাহলে আজকে আমার প্রশ্ন একটাই, সেটা হচ্ছে যে আমার ভাষা আক্রান্ত হচ্ছে, এখন বাংলাদেশি ভাষা না ভারতীয় ভাষা কি কলকাতার ভাষা, এটা কথা না, কথা হচ্ছে পশ্চিমবঙ্গে যারা থাকেন একটা ভালো সমাধান হচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের একটা ব্যাংক করা হোক। কারা পরিযায়ী শ্রমিক, কোথা থেকে যাচ্ছেন, হোস্ট স্টেট কে, কারা রিসিভার স্টেট, তাহলে অসুবিধাগুলো থাকে না। এই সদর্থক ক্রিটিসিজম বা কিছু পাচ্ছি না। আমি রাজস্বী কাছে আসবো। রাজস্বী, এই এত চাপ, সবার চাপ, এখানে যারা আছেন প্রত্যেকেই তোমাদের এগেনস্টে বলছেন, আপামর জনসাধারণেরও চাপ রয়েছে, প্লাস হচ্ছে নির্বাচন যেটা সব থেকে চাপের, 26-এর আসতে চলেছে। এইখানে এই বাঙালি অস্মিতার মোকাবিলা, গতবার তোমাদের মনে আছে বহিরাগত তো ইতিমধ্যে তোমাদের প্যাঁচে ফেলে দিয়েছিল। এই পলিটিক্স তো সম্ভাবনার খেলা, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক টাইমে এই ইস্যুটাকে তুলে এনেছেন। এবার তোমাদের কি করবে? কারণ তোমরা তো দায়ী নয়, তোমরা যারা বাংলায় ভাষা কথা বলো, বাংলায় রাজনীতি করো, একদল একটা পুলিশ সে কিছুই জানে না, সে এরম একটা লিখে দিল। অমিত মালব্য তিনি একটা স্টেটমেন্ট দিয়ে দিলেন, কোথাও কি তোমাদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে না? না, আমি জানি না কেন অমিত মালব্যর ঠিক এই একটা লাইনের পরের লাইনটাতে কি লেখা আছে এবং আনন্দমঠ নিয়ে কি লেখা আছে সেটা কিছুতেই পড়তে কেউ চাইছে না, কারণ পড়লে পরে ন্যারেটিভটা দাঁড়াবে না, আরেক রকম। এই যে বারবার করে বলা হচ্ছে যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা হেনস্থা হচ্ছে, আচ্ছা যে বাঙালি হিন্দু যাদের কথা বলা হচ্ছে, প্রসেসটা কি আছে? যখন কেউ নিজের পরিচয়পত্র ইত্যাদি দেখাতে পারছে না বা সেটাকে কোনো ডিটেলস দিচ্ছে যে ডিটেলসগুলো গ্রহণযোগ্য নয়, সেগুলো ফেরত আসছে কোথায়? তিনি যে জেলার কথা বলছেন সেই জেলায় ডিটেলসগুলো ফেরত আসছে জেলা শাসকের কাছে আসছে। যদি জেলা শাসক মানে পশ্চিমবঙ্গ সরকার যদি ডিটেলসটা ওয়েট করে না পাঠায় যে রাজ্যে ঘটনাটি ঘটছে, তার দায়ও কি তাহলে পরে বিজেপিকে নিতে হবে? দ্বিতীয় কথা, আমি জানি না এরকম কোন নেতাকে উনি দেখেছেন যে বর্ডারে গিয়ে বলছে বাংলাদেশের লোকেদেরকে বলছেন যে তোমরা এখানে চলে আসো, তোমাদেরকে আমরা এখানে থাকার ব্যবস্থা করে দেবো, এরকম কিছু আমার জানা নেই। যদি থাকে তাহলে একটু তথ্য প্রমাণটা তুলে দেবেন। বিহারের জেলা শাসকরা কাদের অঙ্গুলি হলেন চলে? বিহারের সরকার তৃণমূল চালায় বলে আমার অন্তত জানা নেই। এক,
দ্বিতীয় কথা, আমার রাজস্বীর জন্য খারাপ লাগে এই কারণ ঠিক রাজস্বীর রোলটা প্লে করেছিল আরেকজন বিজেপির যুব মোর্চার সম্পাদক ছিলেন, তার নাম ববিতা দাস। গোটা আসাম জুড়ে প্রচার করতে এনআরসি কেন প্রয়োজন, আসামে বিজেপি ক্ষমতা এলো, ববিতা দাস ডিটেনশন ক্যাম্পে গেল, আগামী দিন বাংলা ভাষায় কথা বলার জন্য ওই ধুতি পরে এসছে, রোহিঙ্গা বলে ওকেও জেলে পাঠাবে বিজেপি, এটাই বিজেপি। রাজনীতির সম্ভাবনার খেলা, এটার মধ্যে কোথাও সন্দেহ নেই। যেটা সুমন বলছিল যে রাজনীতি সবসময় পরিবর্তনশীল, কখন কি হবে কিছু বলা যায় না, কিন্তু একটা জিনিস পরিষ্কার যে যখন ভাষা এবং জাতির একটা বিষয় চলে আসে, আমরা মহারাষ্ট্রে মারাঠিদের ক্ষেত্রে দেখেছি, তামিলনাড়ুতে তামিলদের ক্ষেত্রে দেখেছি এবং কন্নড়দের ক্ষেত্রে দেখেছি, বিহারে ভোজপুরি মৈথিলি ভাষার সংগ্রামের ইতিহাস পড়েছি। সুতরাং এটা সব সময় হয়ে এসেছে। ইস্যু যখন বাংলা এবং বাঙালি হয়, তখন এই পিচে যে রাজনীতির রঙে কিছুটা হলেও বিজেপি অস্বস্তিতে আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।